আমরা 1 ঘর নগদান বই দেখেছি, 2 ঘর নগদান বই দেখেছি, 3 ঘর নগদান বই দেখব। 1 ঘর নগদান বই শুধু নগদ নিয়ে কাজ করা হয়, 2 ঘর নগদান বই শুধু নগদ এবং ব্যাংকের যে সব ট্রানজ্যাকশন হয় সেগুলো নিয়ে কাজ করা হয়। আর 3 ঘর নগদান বইয়ে আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে বাট্টা। বাট্টা 2 ধরনের হয়, একটা হচ্ছে বিক্রির সাথে সাথে একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, সেটা এক ধরনের বাট্টা। আরেক ধরনের বাট্টা আছে, একটা হচ্ছে বিক্রির সময় বাট্টা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয় বা বাট্টা দেওয়া হয়, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো না। কিন্তু এমন কিছু বাট্টা আছে যেগুলো আমরা তাড়াতাড়ি পরিশোধ করলে, টাকা যদি তাড়াতাড়ি পরিশোধ করে পাওয়া যায়, আর যদি তাড়াতাড়ি পরিশোধ না করি তাহলে পাওয়া যায় না। যেমন অনেক সময় দেখবা কারো কাছ থেকে 1000 টাকার চাল কিনলা, 1000 কেজি চাল কিনলা, এবং এটা তার সাথে লেখা থাকে এরকম 2/5 নেট 30 বা 30। তার মানে হচ্ছে যদি 5 দিনের মধ্যে আমরা টাকা পরিশোধ করি 2% বাট্টা পাবো, আর যদি না করি তাহলে আমাদের পুরো টাকাটাই দিতে হবে, এবং সেটা দিতে হবে 30 দিনের মধ্যে। এরকম কন্ডিশন যেগুলো থাকে, শর্ত যেগুলো থাকে, সেই শর্তের উপরে নির্ভর করে আমরা যে বাট্টাগুলো পাই, যদি 5 দিনের মধ্যে পরিশোধ করে 2% ডিসকাউন্ট পাই তাহলে সেটাকে আমরা এই বাট্টা খাতায় লিখবো। কিন্তু এরকম যদি হয় তুমি দামাদামি করেই ডিসকাউন্ট নিচে 2 টাকা, এটা কোনো পার্থক্য নাই, আজকে পে করো বা 30 দিন পরে পে করো, সেই বাট্টাটা এখানে আসবে না, কিন্তু এইরকম বাট্টাগুলো এখানে আসবে। তো এখানে আমাদের 3টা কলাম থাকবে, আগের কলামগুলো একই রকম, তারিখ, প্রাপ্তি, রসিদ নাম্বার, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা নাম্বার, প্রদত্ত বাট্টা একটা আসছে, নগদ টাকা একটা আসছে, ব্যাংক টাকা, যেটা এই দুইটা যেহেতু ছিল আমাদের 2 বাট্টার 2 ঘরা নগদান বইতে, এখন এক্সট্রা আসছে আমাদের প্রদত্ত বাট্টা। তো প্রদত্ত বাট্টা যেরকম আমরা নগদান বই ক্যারিড ফরওয়ার্ড এবং ব্যালেন্স বিডি লিখি, প্রদত্ত বাট্টার ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য হবে না, এটা যোগ করব, কিন্তু বাট্টাগুলোকে আমরা প্রযোজ্য করব না। তো 3 ঘর নগদান বইয়ের ছকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট 14টি কলাম রয়েছে। নগদ ও ব্যাংক কলাম 2 ঘরা নগদান বইয়ের অনুরূপ লিপিবদ্ধ উদ্ধৃত নির্ণয় করতে হয়। উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়, পার্থক্য নির্ণয় করা হয় না। ক্রয় ও বিক্রয়কালীন বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা কোনো ক্রমে লিপিবদ্ধ হয় না। যেটা বললাম যে ক্রয় বা বিক্রয় করার সময় যদি দামাদামি করে কোনো একটা ডিসকাউন্ট নেওয়া হয় সেটা কখনোই লিপিবদ্ধ হবে না, কিন্তু এরকম কন্ডিশনালা যেগুলো বাট্টা আছে সেগুলো এখানে লিপিবদ্ধ হবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে বাট্টাগুলো কীভাবে নেওয়া হয়। যেমন এখানে দেখা যাচ্ছে সেলিনা আক্তারের ব্যবসায় 2012 সালে মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ ছিল। মার্চ 1 নগদ উদ্ধৃত ছিল 18,000 টাকা, ব্যাংকের জমা অতিরিক্ত ছিল 3,000 টাকা, মানে উদ্ধৃত ছিল 3,000 টাকা, ব্যাংকের জমাদান 5,000 টাকা, সাইমের কাছ থেকে 7,000 টাকা পাওনা, পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। মানে তাকে একটা বাট্টা দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাকে পূর্ণ টাকা পাওয়ার জন্য আমাদেরকে 7,000 টাকা পেতাম, কিন্তু আমরা পাইছি অ্যাকচুয়ালি 6,800 টাকা, 200 টাকা বাট্টা দিতে হয়েছে। তো সুমির দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান এবং বাট্টা প্রাপ্তি 100 টাকা। 100 টাকা আমরা 3,500 টাকা পাওনা দিতে হইতো, সেখানে আমরা চেক দেওয়াতে সে 100 টাকা কম নিল, কারণ 3,400 টাকা দিছি, বাট্টা পাইলাম আমরা 100 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা, পণ্য বিক্রয় 12,000 টাকা, 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টা ক্রয়, এটা প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা, 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 650 টাকা চেক প্রাপ্তি। 5,000 টাকা বাট্টা নিয়ে আমরা 6,500 টাকা দিয়ে টাকাটা মিটিয়ে দিছি। ব্যাংকের সুদ ধার্য করা 400 টাকা। উপরোক্ত ভিত্তিতে 3 ঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। 3 ঘরা নগদান বইতে আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি, যেটা আমাদের ব্যাংকে নগদ উদ্দেশ্য ছিল 18,000 টাকা এবং ব্যাংকে জমা ছিল 3,000 টাকা। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জমাতিরিক্ত লেখাটা লেখা আছে, তার মানে আমরা যে টাকা জমা ছিল তার চাইতে কম হয়ে গেছে, মানে এটা মাইনাস ব্যালেন্স হয়ে গেছে, তো সেটাকে আমাদের ক্রেডিট হয়ে গেছে, আমাদের কাছে এখন ডেবিট হিসেবে নিতে পারবো না। জমাতিরিক্ত জমা দিচ্ছে তার চাইতে অতিরিক্ত আমরা টাকা উঠাই ফেলছিলাম। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্ভব, ওটা অন্য ধরনের অ্যাকাউন্ট, তো এইসব ক্ষেত্রে 3,000 টাকা বেশি উঠানো যেতে পারে। তো এই জন্য আমাদের ব্যালেন্স বিডি 18,000 টাকা আর ব্যালেন্স বিডি মাইনাস 3,000 টাকা, এটা ক্রেডিট যেহেতু হয়েছে, অতিরিক্ত উঠাইছি সেহেতু মাইনাস ক্রেডিট হবে এটা। তারপরে ব্যাংকের জমাদান 5,000 টাকা, ব্যাংকের নগদান হিসাব থেকে ব্যাংকের জমাদান এখানে ক লিখলাম কারণ এটা কন্ট্রা এন্ট্রি, এখানে ক লিখছি ব্যাংক হিসাব, এখানে ব্যাংক হিসাবে জমা দিলাম 5,000 টাকা, এখানে ব্যাংকে আমাদের 5,000 টাকা গেলো, আমাদের যেহেতু ইয়ের থেকে নগদান হিসাব থেকে 5,000 টাকা চলে গেছে, নগদ টাকা 5,000 টাকা লেখা হলো। সাইমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে
6,800 টাকা প্রাপ্তি, মানে পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। সাইমের হিসাব থেকে আমরা বারটা দিছি 200 আর 6,800 টাকা আমরা পাইছি ওইখান থেকে। তো আমাদের 7,000 টাকা পাওনা ছিল, এই জন্য বারটাটা এখানে আসছে। তারপরে সুমির দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান এবং বার্তা প্রাপ্তি 100 টাকা। সুমির জন্য আমরা 3,400 টাকা চেক প্রদান করলাম এবং বার্তা পাইছিলাম এখানে 100 টাকা। বার্তার করে আমাদের এটা লেখা হয়েছে। তারপরে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। এটা তো হচ্ছে টাকা চলে গেছে, সুতরাং আমাদের উত্তোলন হিসাবে 500 টাকা নগদ হিসাবে চলে গেছে। পণ্য বিক্রয় 12,000 টাকা। পণ্য বিক্রির ক্ষেত্রে থেকে আমরা নগদ টাকা পাইছি 12,000 টাকা, সেটা এখানে লিখবো। 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। 8,000 টাকা মূল্যের পণ্য ক্রয় মূল্য, ক্রয় মানে হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স ক্রয়, এখানে হচ্ছে 5% বাট্টায় ক্রয় করছি, সেটা শুধু 5%। 8,000 টাকার 5% চলে গেলে আমাদের 7,600 টাকা থাকে। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু বাট্টার ঘরে কিছু লিখি নাই, কারণ আমরা যখন ক্রয় করছি তখনই তার সাথে দাম দর করে 5% ডিসকাউন্ট নিয়ে নিয়েছি। এটা এমন না যে আমি আগে কিনে নিয়েছি এক দামে, তারপরে তার সাথে সমঝোতার জন্য আমরা চেক দেওয়ার জন্য সে 200 টাকা বেশি দিয়ে দিল আমাদেরকে ফেরতে, সেরকম না। যদি সেরকম হতো তাহলে বাট্টার ঘরে বসতো। যেহেতু আমরা ডিসকাউন্টে জিনিসটা কিনছি, মালটা কিনছি, সেহেতু আমরা বাট্টার ঘরে এখানে কিছু লিখবো না। তারপরে হচ্ছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। যেসব বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে, প্রদেয় বিল হিসাব, ব্যাংক থেকে টাকা চলে গেছে ক্রেডিট 2,000 টাকা। 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরএফিনের নিকট হতে 650 টাকা চেক প্রাপ্তি। তার মানে এক চেক পাইলাম 650 টাকা, কিন্তু তাকে বাট্টা দিলাম আমরা 500 টাকা। 500 টাকা বাট্টা দিয়ে দিলাম। সো ব্যাংকের সুদ ধার্য কর 400 টাকা। ব্যাংকের থেকে সুদ হিসাব পাইলাম আমরা 400 টাকা। এই সুদটা কেন আমাদের দিতে হচ্ছে? কারণ হচ্ছে এইখানে আমরা যেহেতু নেগেটিভ ব্যালেন্স ছিলাম, হয়তো সেই কারণে এই 400 টাকা সুদ আমাদের গুনতে হচ্ছে, যেটা ব্যাংককে দিতে হবে। ব্যাংকে এই নেগেটিভ ব্যালেন্সের টাকাটা সুদ দিতে হবে। বা এমন হতে পারে আমাদের কোনো ঋণ ছিল, সেই ঋণের সুদ হিসেবে আমরা এটা দিলাম, এই জন্য এটা ক্রেডিট হয়েছে, এটা ডেবিট হবে না, কারণ ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তো এখন এগুলো সব যোগ করব, যোগ করে মিলায় দেখব যে আমাদের এই পাশে যোগের সাথে কত ডিফারেন্স। প্রদত্ত বাট্টা এগুলো কোনো যোগফল নির্ণয় করতে পারি, কিন্তু ব্যালেন্স বিডি বা সিডি লিখব। ব্যালেন্স সিডি লেখার কোনো প্রয়োজন নাই, মনে রাখতে হবে। প্রদত্ত বাট্টার ব্যালেন্স সিডি লেখার কোনো প্রয়োজন নাই, শুধু নগদ টাকা এবং ব্যাংকের টাকার ব্যালেন্স সিডি লিখব, কারণ ব্যালেন্স সিডি হচ্ছে এগুলোর যোগফল, আর এগুলোর যোগফল থেকে ডিফারেন্স যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। এবং ওগুলো ব্যালেন্স বিডি হিসাবে আমাদের নগদানে কত ছিল এটা আমরা নামাবো এখানে, এটা এসে নামবে এখানে। তো এইভাবে আমরা 3 ঘরা নগদান বহি তৈরি করতে পারি।